সংবাদে আপনাদের সাথে আছি আমি শেফালি রহমান। আমি তাসরিত আবরার রাহা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনাকালে বিশেষ প্রণোদনা দেয় রেমিটেন্সের পরিমাণ বেড়েছে, যার ফলে বর্তমানে দেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভায় এসব কথা বলেন তিনি। গণভবনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভায় দলীয় প্রধানের সভাপতিত্বে সভাপতি মণ্ডলীর সদস্যরা এই সভায় অংশগ্রহণ করেন। এ সময় দেশের চলমান করোনা পরিস্থিতি সহ সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থা বড় বড় কথা বললেও করোনা সংকটে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশ পরিচালনার রূপরেখা এখন থেকেই নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেকে ধারণা ছিল আমাদের রেমিটেন্স কমে যাবে, রেমিটেন্স কিন্তু কমেনি, কারণ আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি 2%, তারপর রেমিটেন্স কিন্তু আমাদের বেড়েছে। এবং এটা অনেকে ভাবতে পারেনি যে আমাদের রেমিটেন্স এত বাড়বে। রিজার্ভ এখন আমাদের 39.4 বিলিয়ন US ডলার। আমাদের রিজার্ভও কিন্তু ভালো রিজার্ভ আছে, এটা আমি বলবো। কাজে সেদিক থেকে অর্থনীতি মোটামুটি আমরা একটা ভালো অবস্থানে আছি। আগামী এক মাসের চাহিদা অনুযায়ী দেশে প্রায় 6 লাখ টন পেঁয়াজ মজুদ আছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। আর এক মাস সময় পেলেই বিকল্প বাজার থেকে প্রয়োজনীয় পেঁয়াজ এনে পরবর্তী চাহিদা মেটানো সম্ভব। বুধবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। পূর্ব ঘোষণা ছাড়াই ভারত গত মঙ্গলবার হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এরপর 24 ঘন্টা পার না হতেই দেশের বাজারে পেঁয়াজের কেজি 100 টাকা ছুঁয়ে ফেলে। এদিকে দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি অবৈধ মজুতদার ও ব্যবসায়ীদের বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষকরা। সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত চলে এই কর্মসূচি। আন্দোলনকারীরা জানান, 3 ধাপে 26,193টি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ করা হয়েছে। আত্মীকরণ করা হয়েছে 1,04,000 শিক্ষককে। আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ না করার বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া 2 সপ্তাহের মধ্যে জাতীয়করণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মহাপরিচালক পর্যায়ে বৈঠকে যোগদানের জন্য 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক শ্রী রাকেশ আস্তানা। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় দুই দেশের শূন্য রেখায় বিএসএফ মহাপরিচালক সহ 4 সদস্যের প্রতিনিধি দলকে স্বাগত জানান বর্ডার গার্ড বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উত্তর পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন। পরে সীমান্ত থেকে সড়ক পথে তিনি ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন করেন। সেখান থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এদিকে আগামী 19 সেপ্টেম্বরে ঢাকায় বিজিবি সদর দপ্তর পিলখানায় দুই দেশের মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী 20 সেপ্টেম্বর হতে 24 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ বিশেষ সেবা সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এ সময় অনলাইনে মিলবে বিআরটিএ এর শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। বুধবার বিআরটিএ এর বিশেষ সেবা সপ্তাহ পালন সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। সেবা সপ্তাহ চলাকালে অনলাইন শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান ও অনলাইনে মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করা হবে। বিআরটিএ এসব বিশেষ সেবাসমূহ গ্রাহকরা সকল সার্কেল অফিসে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত নিতে পারবেন। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপে আরও 18 জোড়া অর্থাৎ 36টি কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন এসব ট্রেন চলাচল বন্ধ ছিল। এদিকে এসব ট্রেনের শতভাগ টিকিট বুধবার থেকে দেওয়া হচ্ছে এবং ট্রেনেও যাত্রীর পাশাপাশি সিটে বসে যাত্রা করতে পারছেন যাত্রীরা। কমিউটার, মেইল, এক্সপ্রেস, লোকাল ট্রেনের সব টিকিট স্টেশনের কাউন্টারে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, এখনো মোট 109 জোড়া অর্থাৎ 218টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে বিভিন্ন রুটে। এদিকে সব মিলে সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল করে 362টি। খিচুড়ি নিয়ে সিনিয়র সচিবের পর এবার সাফাই গাইলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল নিয়ে প্রকাশিত খবরের মন্ত্রণালয় ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। বুধবার সাংবাদিকদের ব্রিফিং দেওয়ার সময় এই কথা জানান। গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, খিচুড়ি রান্না শেখার জন্য নয়,
মিড ডে মিল ব্যবস্থাপনা শিখতেই প্রশিক্ষণ নিতে বিদেশে যাওয়ার কথা হয়েছে। এটাকে মানুষ অতিরঞ্জিত করছে। এছাড়া কিছু বিএনপি জামাতের সাংবাদিকরাও নানা সংবাদ করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দীর্ঘদিন বন্ধের পর আগামী রোববার থেকে সৌদি আরবে ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমান কর্তৃপক্ষ জানায়, আগামী 20 সেপ্টেম্বর ঢাকা, জেদ্দা, চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু হবে। এই ফ্লাইট সপ্তাহে একদিন সৌদি যাবে। 21 সেপ্টেম্বর থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার ঢাকা, দাম্মাম, ঢাকা রুটে ফ্লাইট চলবে। এছাড়া ঢাকা, রিয়াদ, ঢাকা রুটে আগামী 21 তারিখ থেকে প্রতি সোম, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর্যায়ে থাকছে জাগরণী সংবাদে। বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির রায়ের তারিখ আগামী 30 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। দুপুর 12:30টার দিকে এই মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই রায়ের তারিখ ঘোষণা করেন। মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে ৭৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এক আসামির পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এরপর সকল আসামির পক্ষে বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে নির্দোষ প্রমাণের জন্য আদালতে উত্থাপিত যুক্তি খণ্ডন শেষে এ রায়ের দিন ধার্য করা হয়। স্বাধীনতার ৪৮ বছরেও পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত রামনাবাদ নদীতে নির্মাণ হয়নি কোনো সেতু। ফলে জেলা সদর সহ দেশের উত্তর অঞ্চলের সাথে সড়ক যোগাযোগ সহজ হচ্ছে না একটি পৌরসভা ও 2টি উপজেলার 5 লক্ষাধিক মানুষের। খেয়া নৌকা এখানকার মানুষের পারাপারের একমাত্র ভরসা হওয়ায় জীবনযাত্রার মানোন্নয়ন যেমন ঘটেনি তেমনি প্রসার হয়নি ব্যবসা বাণিজ্যের। স্থানীয়দের দাবি একটি ব্রিজের। পটুয়াখালী থেকে জসিমউদ্দিন আহমেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এভাবেই প্রতিদিন পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার হাজার হাজার মানুষ গলাচিপা হরিদেবপুর খেয়াঘাট পার হয়ে অফিস, আদালত, স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে দুর্ভোগ পেরিয়ে যাতায়াত করেন। পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার সাথে পটুয়াখালী জেলা সদর সহ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় এই অবস্থা। যাও আছে তাও আবার বাঁধা হয়ে দাঁড়িয়েছে রামনাবাদ নদী। স্থানীয়রা জানায়, স্বাধীনতার ৪৮ বছরে পটুয়াখালীতে অনেক উন্নয়ন হলেও এই অঞ্চল দুটি এখনো অবহেলিত। একটি ব্রিজের অভাবে সরাসরি সড়ক পথে যোগাযোগ না থাকায় এখানে গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্রিজটি হলে 10 মিনিট ভোলা এবং রাঙ্গাবালী এই 3 উপজেলার সাথে খুব ভালো কমিউনিকেশন হবে এবং এটা খুব সহজেই ঢাকার সাথে এরা যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি হবে। দক্ষিণ অঞ্চলে যে সমস্ত পণ্য উৎপাদিত হয়, এই ব্রিজটা থাকলে এই পণ্য সরাসরি বাংলাদেশের বড় বড় শহরে প্রেরণ করে আমরা দক্ষিণ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন সাধন করতে পারি। আমরা মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে যখন ট্রলারে পার হই, আমরা একটা ঝুঁকির মধ্যে থাকি, ভয় কাজ করে। অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটে। বিশেষ করে যাদের ডেলিভারি হয় সে সমস্ত মা বোনদেরকে নিয়ে আমাদের পটুয়াখালী যেতে হয়। যখন বর্ষাকাল হয় তখন আমাদের এই নদী পার হওয়ার কোনো সুযোগ থাকে না। অনেক অনেক মা অকালে আমাদের এই গলাচিপা এবং রাঙ্গাবালী উপজেলায় ঝরে পড়ছে, অনেক শিশু মারা যাচ্ছে। আমাদের এই ব্রিজটা নির্মিত হলে আমরা অ্যাম্বুলেন্সের মাধ্যমে পটুয়াখালী, গলাচিপা এমনকি মুমূর্ষু রোগীদের আমরা ঢাকা পর্যন্ত নিয়ে যেতে পারি। আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে থানা পুলিশকেও পড়তে হয় বিপাকে। যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব না হওয়ায় অপরাধীরা পালিয়ে যায় সহজে। অগ্নিকাণ্ড বা কোনো দুর্ঘটনায় জেলার সদর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারে না ঘটনাস্থলে। বিশেষ করে বর্ষা মৌসুমে খেয়া নৌকায় নদী পার হতে যেমন সময়ের ব্যাপার, তেমনি বৃষ্টিতে ভিজে ক্লাসে যোগ দিতে হয় শিক্ষার্থীদের। অথচ প্রতি বছর খেয়া ঘাট ইজারা দিয়ে সরকার রাজস্ব আদায় করে লাখ লাখ টাকা। আমরা আশা করি যে যৌনত্রী শিক্ষার্থীরা আমাদের এই গলাচিপা হরিদেবপুর রমনা নদীর উপরে যে ব্রিজ, এই ব্রিজটি যাতে বিলম্বে হয় সেই প্রত্যাশা আমি যৌনত্রী শিক্ষার্থীদের থেকে করছি। আমি অধ্যক্ষ গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ। আমার অনেক ছাত্রী ওই পার থেকে আসা যাওয়া করে। যদি এই ব্রিজটি নির্মিত হয় তাহলে ছাত্রী অতি সহজে এই দুর্যোগপ্রবণ এলাকায় তারা সহজে কলেজ আসতে পারবে এবং তাদের লেখাপড়ার অনেক সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বাসিন্দাদের দাবি অচিরে রামনাবাদ নদীতে ব্রিজ নির্মাণের। অনেক সময় 4 ঘন্টা 5 ঘন্টা ওই ফেরিঘাট বসে থাকতে হয়, বসে থাকার পরে তারা একবার ফেরি পাওয়া যায়।
এই আর কি আমার সেইটা ওই ব্রিজটা আমাদের খুব ভালো হয়। মাল ডেলিভারি সরবরাহ দিতে সুবিধা হইবে। বিভিন্ন রকম সমস্যা হয়, ঘাটে অনেক সময় পানি থাকে, যানজট হয়, বিভিন্ন কাজে আমাদের সুবিধা আছে। স্থানীয় সংসদ সদস্য জানান, স্থানটিতে সেতু নির্মাণের চেষ্টা অব্যাহত রয়েছে। গলাচিপা থেকে হরিদেবপুর এটা মাত্র 800 মিটারের প্রস্থ, এখানে একটি ব্রিজ। এটা গলাচিপার মানুষের প্রাণের দাবি। এই ব্যাপারে আমি জননেত্রী শেখ হাসিনা, বাংলার প্রধানমন্ত্রী এবং সফল রাষ্ট্রনায়ক, জাতির পিতার যোগ্য কন্যা, তার কাছে আমি চাহিদাপত্র দিয়েছি। এই ব্যাপারে যথাযথ ইনস্ট্রাকশন দিয়েছেন এবং আশা করি সরকারের এই ব্যাপারে গলাচিপা মানুষের প্রাণের দাবিকে তারা মূল্যায়ন করবে এবং এখানে ব্রিজ হবে ইনশাআল্লাহ। সকলের প্রত্যাশা শুধু আশ্বাসে না রেখে দ্রুততম সময়ের মধ্যে ব্রিজটি নির্মাণ করে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে। জিরো টলারেন্স নীতি অনুসরণ করে রংপুর মহানগরীতে বিগত 1 বছরে কোটি টাকার মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোপলিটন পুলিশ। রংপুর মেট্রোপলিটন পুলিশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রংপুর মহানগরীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল হালিম মাহমুদ। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে শুধু জনগণই নয়, এর সাথে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর মেট্রোপলিটন পুলিশ মহানগরীর সকল স্তরের জনগণকে নিয়ে কাজ করতে বদ্ধপরিকর বলেও জানান তিনি। লক্ষ্মীপুরে ক্যান্সার সহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত 173 জন রোগীকে আর্থিক সহায়তা হিসেবে 86,50,000 টাকা এবং 57টি স্বেচ্ছাসেবী সংস্থাকে 15,80,000 টাকা অনুদান দেওয়া হয়েছে। বুধবার জেলা কালেক্টরের ভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের এই অনুদান চেকের মাধ্যমে বিতরণ করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল। গাইবান্ধায় অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গাইবান্ধা পুলিশ লাইন মাঠে ঘণ্টাব্যাপী মহড়ায় অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার আবু খায়ের, ফায়ার সার্ভিসের উপপরিচালক এনামুল হক সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। অগ্নি নির্বাপনে প্রশিক্ষণ, গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুন নেভানোর পদ্ধতি, ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সাধারণ মানুষকে উদ্ধারের নিয়ম সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর আগে গত 1 সপ্তাহ থেকে সরকারি বিভিন্ন অফিসগুলোতে এই প্রশিক্ষণ দিয়ে আসছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরু করে নিজের অপ্রাসনতার জন্য আমাদের বিভিন্ন জায়গায় আগুনের সূত্রপাত হয়, সেই সময় আমরা আতঙ্কিত হয়ে যাই, এমনকি প্যানিকের মাধ্যমে আমরা সহজে কিন্তু এটা প্রাথমিক পর্যায়ে যদি আমরা এটা নিয়ন্ত্রণ করতে না পারি, সেটা পরবর্তীতে ভয়াবহ আকার ধারণ করে। দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে গাজীপুরের টঙ্গীতে মিলন নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে প্রিন্স ও টিটু নামে আহত হয়েছেন আরও 2 জন। নিহত মিলন টঙ্গীর মিরাশপাড়া এলাকার পারমিতা ফ্যাশন ওয়াশিং কারখানায় শ্রমিক ও কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বালাকান্দি গ্রামের আব্দুল মালিকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত 10টার দিকে মহানগরের টঙ্গীর ফকির মার্কেটে আলেরটেক এলাকায় মিঠু খন্দকারের ডিশ অফিসের সামনে মিলন, প্রিন্স ও টিটু সহ কয়েকজন আড্ডা দেওয়ার সময় মুখে মাস্ক পরা 30-40 জন দুর্বৃত্ত এসে মিলন ও তার সহযোগীদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে। সাভারের শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর এলাকায় প্রেমিকা ও তার সহযোগীদের হাতে হাবিবুল বাশার জয় নামের এক কলেজ ছাত্র খুন হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, আশুলিয়ার স্থানীয় এক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র হাবিবুল বাশার জয়ের সাথে কবিরপুরের অঞ্জনা মডেল হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী নীলুফা ইয়াসমিনের ঝুমুরের প্রায় 2 বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি উভয়ের সম্পর্কের অবনতি ঘটলে ঝুমুর জয়ের সাথে খারাপ আচরণ শুরু করে। এক পর্যায়ে গত 11 সেপ্টেম্বর দুপুরে ঝুমুর সুকৌশলে জয়কে কবিরপুর বাস স্ট্যান্ডে ডেকে নেয় এবং পূর্ব পরিকল্পিতভাবে ঝুমুরের সহযোগী সজীব ও অজ্ঞাত 3-4 জনের সহযোগিতায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কাশিমপুর এলাকায় জোরপূর্বক জয়কে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জানালা দিয়ে ফেলে দেয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জুলহাস বাদী হয়ে প্রেমিকা নীলুফা ইয়াসমিনের ঝুমুর ও সজীবকে আসামি করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে কাশিমপুর থানায় মামলা করেন। করোনা পরিস্থিতির কারণে 181 দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে 60 গম্বুজ মসজিদ ও জাদুঘর। সকাল 10টার দিকে পর্যটক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ফলে সকাল থেকে পর্যটক ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে টিকিট কেটে 60 গম্বুজ মসজিদ ও জাদুঘরে প্রবেশ করতে দেখা গেছে। এদিকে 60 গম্বুজ মসজিদ ও জাদুঘর পর্যটক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও বাগেরহাটের অপর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন করোনা পরিস্থিতির কারণে পর্যটকদের প্রবেশ এখনো বন্ধ রয়েছে। আর এই বাগেরহাটের 60 মসজিদটা খুলছে আর কি, দেখে আমাদের খুব ভালো লাগলো। মসজিদ, শাপলা, হাঁস, মসজিদ, পান। আশা করছি দর্শনার্থীরা, সম্মানিত দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এই প্রদর্শন কার্যক্রম সম্পন্ন করবেন। ফরিদপুরের সদরপুরে 10 জন ব্যবসায়ীকে 20,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে উপজেলার সদর বাজার ও 7.5 বাজারে সরকার নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে ও পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং এর সময় দোকানের মূল্য তালিকা না থাকা এবং কলায় বিষাক্ত কেমিক্যাল মিশানোর অপরাধে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্রশীল। এ সময় 10 মণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সংবাদগুলো। মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা পবিত্র ওমরাহ অবশেষে সীমিত পর্যায়ে চালু হচ্ছে। তবে প্রথমে সৌদি আরবে বসবাসকারীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ওমরাহ পালনের অনুমতি পাবেন। এরপর ধীরে ধীরে বিদেশিরাও সুযোগ পাবেন, তবে সেটাও হবে সীমিত পরিসরে। সৌদি আরবের দৈনিক সৌদি গেজেট তাদের সূত্রে বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরবের স্থানীয়দের নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে ওমরাহ পালনের সময় তারিখ উল্লেখ করে ওমরাহ পারমিট দেয়া হবে। জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক মন্ত্রী পরিষদ সচিব ইশিহিডে সোগা। শারীরিক অসুস্থতার কারণে তার পূর্বসূরি শিনজো অ্যাবের পদত্যাগের পর তার ডানহাত বলে পরিচিত সোগা প্রধানমন্ত্রী পদে সহজ জয় পেয়েছেন। এর আগে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হন তিনি। নিম্নকক্ষের স্পিকার বলেন, ভোটের ফল অনুসারে ইশিহিডে সোগাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে তাদের হাউস। 71 বছর বয়সী সোগা পার্লামেন্টের সদস্যদের 462টি ভোটের মধ্যে 314টি পেয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তি সইয়ের অনুষ্ঠান চলাকালে দখলদার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একাধিক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। গাজা থেকে চালানো ওই হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশকেলন ও আসদোদ উপশহরে অন্তত 13 ইহুদি আহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা ফিলিস্তিনিদের ছাড়া একটি রকেট আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের দাবি গোটা বিশ্বের মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইসরায়েলের সাথে চুক্তিতে সই করেছে আমিরাত ও বাহরাইন। এবার খেলা সংবাদ। মাত্র কদিন আগেই জশ ফিলিপের ভয় ডরহীন মানসিকতার উচ্ছ্বসিত প্রশংসা করলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট। এবার ফিলিপ বড় প্রেরণার রসদ পেলেন বিশ্ব ক্রিকেটের আরেক গ্রেটের কাছ থেকে। অস্ট্রেলিয়ার এই তরুণ কিপার ব্যাটসম্যানের ব্যাটিং নিয়ে তরুণ বয়সের ব্যাটিংয়ের ছায়া দেখেন বলে জানালেন এবি ডি ভিলিয়ার্স। গত বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করে আলোচনার জন্ম দেওয়া ফিলিপি এবার আইপিএলে খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ডি ভিলিয়ার্স তো বেঙ্গালুরুর প্রায় ঘরের ছেলে হয়ে গেছেন। এবারের আইপিএলে নিজেদের সম্ভাবনার প্রসঙ্গে তিনি বললেন ফিলিপের কথা। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ডি ভিলিয়ার্স নিজে তো আছেনই,
অন্য সতীর্থদের নিয়েও অনেক আশা তার। ডি ভিলিয়ার্স বলেন, আমাদের দলে এবার দারুণ কিছু ক্রিকেটার আছেন। অ্যারন ফিঞ্চ, মঈন আলী, অ্যাডাম জাম্পা, জশ ফিলিপি। জশের সঙ্গে খেলতে আমি মুখিয়ে আছি। সে যেভাবে খেলে নিজের তরুণ বয়সের খেলার সঙ্গে অনেক মিল খুঁজে পায়। 23 বছর বয়সী ফিলিপির টি-20 ব্যাটিং গড় এখন 3325, স্ট্রাইক রেট 138.30। করোনা ভাইরাস মহামারীর প্রভাবে হওয়া আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে 62 জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন এক বিবৃতিতে জানান, এবছর 10 কোটি পাউন্ডের বেশি লোকসান হচ্ছে তাদের। আগামী বছর যা বেড়ে দাঁড়াতে পারে 20 কোটি পাউন্ড। খরচ কমানোর অংশ হিসেবে ওয়ার্কফোর্স বাজেটের 20% কাটারও প্রস্তাব উঠেছে ইসিবিতে। 30 কোটি পাউন্ডের বেশি লোকসান হতে পারে বলে মহামারীর শুরুর দিকে শঙ্কা প্রকাশ করেছিলেন হ্যারিসন। তবে জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করে ইংল্যান্ডের পুরুষ দলের সব আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারায় আর্থিক ক্ষতি কিছুটা কমেছে। একই সঙ্গে ইংল্যান্ডের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে যাচ্ছে 5টি টি-20। ছেলে ও মেয়েদের ঘরোয়া প্রতিযোগিতাগুলিও মাঠে গড়িয়েছে। যদিও 100 বলের টুর্নামেন্ট দ্য 100-এর উদ্বোধনী আসর স্থগিত হয়ে গেছে 2021 সাল পর্যন্ত। অতীতে খেলেছেন লিওনেল মেসির বিপক্ষে, এবার দুজনে ক্লাব সতীর্থ। নতুন পথ চলার শুরুতে মিরালেম পিয়ানিচ জানালেন বার্সেলোনার অধিনায়কের সঙ্গে মানিয়ে নেওয়ার আশাবাদ। 6.5 কোটি ইউরো ইউভেন্টাস থেকে বার্সেলোনায় পিয়ানিচ পাড়ি জমান কদিন আগে। আনুষ্ঠানিকভাবে 30 বছর বয়সী এই মিডফিল্ডারকে পরিচয় করিয়ে দেয় ক্লাব। পরিচিতি পর্বে নিজের চাওয়া বার্সেলোনার কৌশলের সঙ্গে মানিয়ে নেওয়া, আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবনা থেকে শুরু করে টানাপোড়েনের পর মেসির থেকে যাওয়া নিয়েও কথা বলেন পিয়ানিচ। মেসিকে অন্য জার্সিতে আমি কল্পনা করতে পারি না। ভেবেছিলাম সবকিছু ভালোভাবে শেষ হবে, তা হয়েছেও। আশা করি তার সঙ্গে খেলতে পারবো এবং এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ক্লাব ক্যারিয়ারে ফ্রান্সিসকো তোতি, ক্রিস্টিয়ানো রোনালদো, জানলুইজি বোফেনের মতো তারকার সঙ্গে খেলেছেন। এবার অন্য গ্রহের মেসির সঙ্গে খেলার অপেক্ষায় থাকা পিয়ানিচ গুরুত্ব দিচ্ছেন দলীয় চাওয়াটাকেই। আগামী বছরে 2টি আন্তর্জাতিক ইভেন্ট সামনে রেখে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। 2 ইভেন্টের 2 দলের জন্য 2 জন কোচকে দায়িত্ব দিয়েছে তারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে AHF অনূর্ধ্ব 21 ওয়ার্ল্ড কোয়ালিফাইং এবার আয়োজন করবে বাংলাদেশ। আগামী 21 জানুয়ারি মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আসরটি শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রতিযোগিতার জন্য সাবেক খেলোয়াড় মামুনুর রশিদকে কোচ হিসেবে বেছে নিয়েছে ফেডারেশন। আগামী 11 মার্চে শুরু হয়ে 19 মার্চে শেষ হওয়ার কথা রয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির। এই প্রতিযোগিতার জন্য মাহবুব হারুনকে দায়িত্ব দিয়েছে ফেডারেশন। এর আগেও জাতীয় দলের কোচ ছিলেন সাবেক এই খেলোয়াড়। সংবাদের এই পর্যায়ে থাকছে বিনোদন জগতের নানা তথ্য। বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর তার কোমরের টিউমার অপারেশন করা হয়েছে। সে সময় হাসপাতালে উপস্থিত অভিনেতা জায়েদ খান জানান, ডিপজল ভাইয়ের অপারেশন সাকসেসফুল। জায়েদ আরও জানান, ডিপজলকে সকালেই অপারেশন করানোর কথা ছিল। তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসকেরা দুপুরের দিকে তাকে অপারেশন থিয়েটারে নেন। বেলা 1:30টার দিকে শুরু হয় অস্ত্রোপচার। ডিপজল এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন, তাকে রাতে কেবিনে আনার কথা রয়েছে। তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত নোনা জলের কাব্যর আঞ্চলিক যাত্রা এগিয়ে চলেছে। একের পর এক বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিচ্ছে মুভিটি। এরই মধ্যে 25তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নিয়েছে নোনা জলের কাব্য। বুসান চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পাওয়া বাংলাদেশের একমাত্র পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এটি। আগামী 21 থেকে 30 অক্টোবর অনুষ্ঠেয় উৎসবে ছবিটি বুসান সিনেমা সেন্টারে প্রদর্শিত হবে। এটি চিত্রনাট্য রচনা করেছেন সুমিত নিজেই। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতি বছর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত হয়। বর্তমানে এটি এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব হিসেবে বিবেচিত। বলিউড পরিচালক রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান। এই খবরটি এখন সবারই জানা। শোনা যাচ্ছে তাপসী পান্না অভিনয় করবেন শাহরুখের বিপরীতে। এর আগে কিং খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বদলা ছবিতে অভিনয় করেছিলেন তাপসী। তবে শাহরুখের সঙ্গে এর আগে কখনো অভিনয় করেননি তিনি। সেদিক দিয়ে এই প্রথম